ভোটের ফলাফল আমার কাছে পৌঁছেছে। আমি এখন তা জানিয়ে দিচ্ছি। মোট ভোটার ৩৪৯ জন। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা ৩৪৯টি। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ৩৪৩টি। 343 ইউজড হয়েছে ব্যালট পেপার। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343, অল আর ভ্যালিড। চারটা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে। এটা আমাদের বিধিতে কভার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি এটা। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন না রাখেন তো, আমি তো এখানে আছি, আপনাদের অ্যাডভান্স করছি। বলে যান স্যার। আমি পড়ে শোনাই দিয়ে দেবো নাকি? আমি একটু পরে বলে যাবো নাকি? না, এটা এই মধ্যে কেউ শুনবে না। স্যার আপনি ধন্যবাদ দিয়ে শেষ করেন, এটা চলতে থাকবে স্যার। ওইটাই নিয়ম। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ ও সার্বিক সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের ফলাফল আমার কাছে পৌঁছেছে। আমি এখন তা জানিয়ে দিচ্ছি। মোট ভোটার
349 জন। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা 349টি। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 343টি। 343 ইউজড হয়েছে ব্যালট পেপার। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343, অল আর ভ্যালিড। চারটা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা আমাদের বিধিতে কভার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি এটা। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। না রাখেন এখন না রাখেন তো, আমি তো এখানে আছি, আপনাদের অ্যাডভান্স করছি। বলেছেন স্যার, আমি পরে শোনা দিয়ে দেবো নাকি? আমি একটু পরে বলে যাবো নাকি? না, এটা এই মুহূর্তে কেউ শুনবে না। স্যার আপনি ধন্যবাদ দিয়ে শেষ করেন, এটা চলতে থাকবে স্যার, ওইটাই নিয়ম। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনা যেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বদরুল হাসান চৌধুরী বিচারপতি, উনি ক্যান্ডিডেট ছিলেন। এইবার দুইজন ক্যান্ডিডেট হয়েছে, সরকারি দলের একজন ক্যান্ডিডেট ছিলেন এবং আমরা বিরোধী দল পক্ষ থেকেও আমরা একজন ক্যান্ডিডেট দিয়েছি। আজকে সেটার উপর নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন, কম ভোট পেয়েছেন অপেক্ষাকৃত। আর জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
70 অনুচ্ছেদের কারণে আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন এবং উনি কোনো দলের পক্ষে কাজ করবেন না। উনি দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা। আজকে যে নির্বাচনটা হয়েছে সেখানে এমপিরা দলের বাইরে গিয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সেই সুযোগটি ছিল না। যদিও আমরা জুলাই যে ম্যান্ডেট তৈরি করেছি, সনদ তৈরি করেছি, সেখানে প্রস্তাব ছিল যে শুধুমাত্র অনাস্থা প্রস্তাব ছাড়া আর সকল বিষয়ে যে কোনো এমপি স্বাধীনভাবে তার মতামত পেশ করতে পারবে এবং বাজেটের বিষয়টি শুধু আছে দুটি। কিন্তু এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদটি পার্লামেন্টে পাশ হয়নি, সে কারণেই আমরা 70 অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট হয়নি এবং সে কারণেই যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা আমরা দিতে পারিনি। এই জন্য আমরা দুঃখিত, কারণ গণতন্ত্র চর্চার জন্য মাননীয় এমপিদের একটা স্বাধীন মতামত দেওয়ার এই সুযোগ থাকা অত্যন্ত দরকার। অবশ্য আমরা এ নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা এখনও জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা জানেন যে আমরা মাঠে আছি এবং ইতিমধ্যেই একটি লং মার্চও ইতিমধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে। তো আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে যে মৌলিক কারণগুলো ছিল, প্রথমটি হচ্ছে দেশের গণতান্ত্রিক চর্চা থাকা উচিত এবং এই সমস্ত চর্চার মাধ্যমে গণতন্ত্র আরও সুষম হতে হবে, এটা আমরা আশা করি। 2 নম্বর হচ্ছে শেষ হয়নি এবং আমরা মনে করি সামনে তৃণমূলের নির্বাচন আছে, তারপরে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আছে। এই সমস্ত ইলেকশনেও প্রত্যেকেই তার নিজস্ব মতামত দেওয়ার সেই সুযোগটি যেন থাকে, সেই ব্যাপারেও আমরা সরকারি দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, আমরা দাবি জানাচ্ছি এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্র আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে বলে আমরা আশা করি। তো আমরা এটা জানতাম যে আমাদের বিজয় সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যেহেতু পার্লামেন্ট মেম্বারদের রেশিও ভিন্ন রকম আছে। তারপর আমরা করছি এই জন্য যে যেটা আমি বলেছি গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়। তো এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমরা সে আশাবাদ আবারও ব্যক্ত করতে চাই যে নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে, দক্ষতার সাথে এবং দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করবেন এবং সরকার, আমরা আশা করি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেখানে ভূমিকা নেবেন এবং এটি একটা আইনগত ভিত্তি এখানে পাবে বলে আমরা আশা করি। দেশের বিদেশের নানা জনের সাথে আমাদের মত বিনিময় হয়। জুলাই সনদের ব্যাপারে এদেশের মানুষ যেরকম 70% বেশি এখানে রায় দিয়েছে, ঠিক বিদেশেরও অনেক বন্ধুরা বলে যে আপনাদের এই অ্যামেন্ডমেন্ট এবং পরিবর্তনগুলো বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, গণতন্ত্রের জন্য একটি অপরিহার্য এবং সেই দিকে তাদেরও এখানে মহত্তম সমর্থন রয়েছে। তো আমরা আশা করি সময়ের ব্যবধানে সরকারি দলের শুভবুদ্ধির উদয় হবে এবং জনগণের কল্যাণে যা যা প্রয়োজন এই পার্লামেন্টে তারা সে সমস্ত আইন নিয়ে আসবেন এবং সে সমস্ত বিষয়ে আমাদেরও সমর্থন। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আজকের নবনির্বাচিত প্রেসিডেন্টকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের 11 দলীয় জোটের
90 জন সদস্য 88 জন ভোট কাস্ট করেছে। আপনারা শুনেছেন, একজন বিদেশে আছেন, উনি এখানে আসতে পারেন নাই। আরেকজনকে একটা বিশেষ কারণে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করেছি। সুতরাং সেই হিসাব করলে আমাদের প্রায় 100% প্রেজেন্ট আছে। না 100% বলছি। আবুল হাসান বিদেশে তো আবুল হাসান। আপনারা নিয়মের মধ্যে থেকে বললেন, একটু আগে বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন করেন, আবার নিয়মের মধ্যে থেকে নিয়মটাকে চেঞ্জ করতে চাচ্ছেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন যেটাতে আপনারা ফলাফল পূর্ব নির্ধারিত। এইটা কিভাবে গণতন্ত্র জনগণকে সচেতন করার জন্য। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই একটা আয়োজনের মাধ্যমে সরকারের যে খরচ হয়েছে বা সরকারের যতটুকুই হোক, এইটাকে আপনারা সাপোর্ট করেন কিনা, যেহেতু সবকিছু ফলাফল পূর্ব নির্ধারিত? আসলে এখানে খুব বেশি কিছু খরচ হওয়ার মতো খরচই হয় নাই। বেশি কিছু নাই, কারণ কিছুটা হয়েছে, এটা নেগলিজিবল। নাম্বার 1। নাম্বার 2, গণতন্ত্র চর্চা করতে গেলে কোনো কর্মসূচির জন্য যদি টাকা খরচ হয়, এই টাকা তো আমাদের খরচ করতেই হবে, কারণ আমরা জাতীয় নির্বাচনে তো কোটি কোটি টাকা, শত কোটি টাকা, তারও বেশি নির্বাচন খরচ হচ্ছে। সুতরাং আমি মনে করি এগুলো কোনো মেজর ইস্যু না। প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট না থাকলে মিনিটফুল তো নির্বাচন হয় না। আমরা ইলেকশন কমিশন যেরকম জাতীয় নির্বাচনে কিছুটা কারচুপির পক্ষে ভূমিকা নিয়েছিলেন, এখানে সেরকম হয়েছে বলে মনে হয় না। সুযোগ ছিল না, সুযোগ ছিল না। এখন তিনি রাষ্ট্রপতি নির্বাচন হলে সামনের ভোটও হয় তিনি হবে বা উনি থাকেন রাষ্ট্রপতি, প্রত্যাশাটা কেমন আপনাদের? আমাদের প্রত্যাশা তো জনগণের প্রত্যাশা। এদেশের জনগণ কি চায়? জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, প্রত্যেকে ভোট দিতে পারবে অবাধভাবে, সেরকম একটা পরিবেশের নির্বাচন। তো সেই জন্য আমরা সেই প্রত্যাশা করি যে উনি এখন থেকে কোনো দলকে প্রতিনিধিত্ব করবেন না, উনি নিরপেক্ষ থাকবেন এবং নির্বাচন নিরপেক্ষ হবে, এই ভূমিকা উনি নেবেন। না হলে উনি জাতির কাছে বিতর্কিত হবেন। বিদ্যমান সংবিধান 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা এবং দলীয় একজন ব্যক্তি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি যেহেতু আজকে থেকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন, আপনাদের প্রত্যাশাটা অনেক। আপনি কি মনে করেন দলীয় বিধিবিধানের মধ্যে থেকে মাত্র 2টা বিষয়কে হাতে রেখে ওনার পক্ষে বা স্বাধীনভাবে কাজ করা সম্ভব? প্রথম কথা হচ্ছে, আমরা তো সেই কারণে জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই কষ্টটি আর তৈরি হওয়ার সুযোগ হবে না। আর 2 নম্বর হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হবেন শপথ নেওয়ার সাথে সাথে এইটাই ওনার একটা পবিত্র দায়িত্ব, নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। যদিও এটা সহজ হবে না, কিন্তু আমি মনে করি ফখরুল আলমগীর সাহেবের মতো লোক যদি সিনসিয়ার হন, সিরিয়াস হন, তাহলে এটা ওনার পক্ষে সম্ভব হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জনগণের জন্য সারা জীবন কাজ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য উনি সবচেয়ে বিপদের সময়, সবচেয়ে কঠিন সময় উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধরে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে উনি রাজনীতি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি অবিচল ছিলেন। কঠিনতর সময় আমি ওনাকে ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি কাছের থেকে, যে উনি কখনোই আপোষ করেননি। উনি দলকে ধরে রাখার জন্য, সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য উনি সর্বদা চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত যে এমন একজন ব্যক্তিকে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি। ধন্যবাদ। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছি। এটা গণতন্ত্র আর একটা ধাপে নিয়ে গেলাম আমরা। যে গণতন্ত্রের জন্য লড়েছি, সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম এবং একটা যোগ্য মানুষকে প্রেসিডেন্ট হিসেবে আমরা মনে করি রাষ্ট্রপতি ভবনে আজকে যে যোগ্য ব্যক্তি সবার প্রত্যাশা ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি। একজন সত্যিকার অর্থে আগাগোড়া একজন রাজনীতিবিদকে আমরা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পেরেছি। এটাই কিন্তু আমার একদিকে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের যে কর্মকাণ্ড, একটা সংসদের কর্মকাণ্ড, সেটা প্রতিফলিত হয়েছে।
অন্যদিকে এটি ভালো মানুষ যে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে, যার দীর্ঘ রাজনৈতিক জীবনে একজন আগাগোড়া একজন রাজনীতিবিদ, এরকম একটা মানুষ আজকে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছে। মানে এটি একটা আমাদের জন্য সুখবর। এই ধারা আমাদেরকে অব্যাহত রাখে। না, এটা একটা ঐতিহাসিক এটা ঠিক আছে, এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মুহূর্ত এবং একটা বাংলাদেশে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং রক্তাক্ত একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে গণতন্ত্রের নতুন যাত্রা চলছে তার অংশ হিসেবে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে রাষ্ট্রপতি নির্বাচন হলো এবং সেখানে এমন একজন মানুষ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন যিনি মানে এই পদের যে মর্যাদা সেটাকে মর্যাদা পূর্ণ করলেন এবং আসলে আমরা মনে করি যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি একটা সংগ্রাম এবং এই দেশে একটা গণতান্ত্রিক রাজনীতির উদাহরণ সৃষ্টি করেছেন। বিএনপির মতো একটা বৃহৎ পার্টির মহাসচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে তিনি যেভাবে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে একটা তার অনুপস্থিতিতে এখানে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে একটা সংগ্রামকে এখানে সংগঠিত করেছেন এবং এই সংগ্রাম সংগঠিত করতে গিয়ে তার উপরে যে আস্থার জায়গা তৈরি হয়েছিল, তার দীর্ঘ রাজনৈতিক লড়াই, তার স্বচ্ছতা, তার ব্যাপারে সকলের একটা ওই আস্থার জায়গাটা তৈরি হয়েছে। আজকে তার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে তার অর্জন সেটাই আবার নতুন করে সম্মানিত হলো এবং রাষ্ট্রপতি পদে একজন যোগ্য মানুষ নির্বাচিত হলেন এবং আমরা মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পুনর্গঠন চলছে, আজকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কাজকেই আরো এগিয়ে নিতে তার যে ভূমিকা, রাষ্ট্রপতির যে ভূমিকা, সেই ভূমিকাকে অবশ্যই রাখবেন এবং বাংলাদেশের মানুষ সেটাকে অবশ্যই অভিনন্দন জানাবে। মাননীয়মন্ত্রী যদি বলতেন আজকে সেই মানুষ যখন আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করলেন এবং আপনাদের কাঙ্ক্ষিত এবং আজকের নির্বাচনটা গণতন্ত্রের একটা বিজয়। 35 বছর পরে প্রত্যক্ষ ভোটে পবিত্র সংসদে মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়েছে। আমরা যাকে এই সংসদ রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন আপনারা জানেন, উনি একজন সজ্জন ব্যক্তি। উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব। সংগ্রামে বিভিন্ন সময় তিনি দলের হাল ধরেছেন। আমাদের মাননীয় চেয়ারম্যানের অনুপস্থিতি উনি দলের হাল ধরেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ তখন অত্যন্ত বিশ্বস্ততার সাথে উনি দলের কার্যক্রম এগিয়ে নিয়ে গেছেন, দলের ঐক্য ধরে রেখেছেন। উনি সারা বাংলাদেশে মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সজ্জন এবং অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ। রাষ্ট্র ওনার কাছ থেকে অনেক কিছু আশা করতে পারেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। স্থায়ী কমিটি একটু জানতে চাই, এই যে আজকে ভোট দিলেন এবং
আপনাদের দলেরই মহাসচিব তাকে রাষ্ট্রপতি পদে আসলে আপনারা পাশ করেন, পুরো বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের কাছে খুব ভালো লেগেছে এই কারণে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন যোগ্য ব্যক্তিকে তিনি নির্ধারণ করেছেন রাষ্ট্রপতি হিসাবে এবং প্রার্থী করেছেন। 35 বছর, দীর্ঘ 35 বছর পরে আজকে অতি উৎসাহের সাথে উভয় দলের সদস্যবৃন্দ নিরপেক্ষভাবে তারা ভোট প্রদান করেছে এবং সেই ভোটে 6 জন অনুপস্থিত ছিলেন, কিন্তু সকল সদস্যরাই ভোট দিয়েছেন। তাতে করে 88 ভোট পেয়েছেন জনাব ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ, ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী এবং ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। তো কাজেই তাকে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করেছে এবং এই নির্বাচন 2টার সময় শুরু হয়েছে, বিকাল 5টা পর্যন্ত চলেছে। নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা রেখেছেন। আমরা আজকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের আপময় জনগণ সহ সংসদ সদস্য যারা এখানে উপস্থিতের সকলেই তাকে অভিনন্দন জানিয়েছে এবং আমরা আশা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 5 বছর এদেশের রাষ্ট্রপতি হিসাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং সংবিধান মোতাবেক তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ আপনাকে। সেটাকে অবশ্যই অভিনন্দন জানাই। যদি বলতেন আজকে সেই মহানগর আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করলেন এবং আপনাদের কাঙ্ক্ষিত এবং আজকে নির্বাচনটা গণতন্ত্রের একটা বিজয়। 35 বছর পরে প্রত্যক্ষ ভোটে পবিত্র সংসদে মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়েছে। আমরা যাকে এই সংসদ রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন আপনারা জানেন, উনি একজন সজ্জন ব্যক্তি। উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব। সংগ্রামে বিভিন্ন সময় তিনি দলের হাল ধরেছেন। আমাদের মাননীয় চেয়ারম্যানের অনুপস্থিতি উনি দলের হাল ধরেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ তখন অত্যন্ত বিশ্বস্ততার সাথে উনি দলের কার্যক্রমে এগিয়ে নিয়ে গেছেন, দলের ঐক্য ধরে রেখেছেন। উনি সারা বাংলাদেশে মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সজ্জন এবং অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ। রাষ্ট্র ওনার কাছ থেকে অনেক কিছু আশা করতে পারেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করলেন নিজে, অভিজ্ঞতাটা কেমন? আর দলের মহাসচিব রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেল, সব মিলিয়ে প্রতিক্রিয়া। দীর্ঘদিন সহযোদ্ধা ছিলেন, মিস করবেন কিনা? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গণতন্ত্রের বিজয় হয়েছে। আমরা ভোট দিয়ে আমাদের রাষ্ট্রপতি আমরা নির্বাচিত করতে পেরেছি। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইল ফলক হিসাবে থাকবে, ইতিহাস হয়ে থাকবে এবং
আমাদের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আজকে তার মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছে। এটা রাজনীতিবিদদের জন্য একটি গর্বের বিষয়। ধন্যবাদ। দীর্ঘদিন সহযোদ্ধা হিসেবে পেয়েছেন রাজনীতির মাঠে, অবশ্যই রাজনৈতিক ভাবে তো বললামই যে একজন রাজনৈতিক ব্যক্তিত্বে বিজয় হয়েছে, এটা রাজনীতির বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। কাজেই উনি দীর্ঘদিন ওনার নেতৃত্বে আমরা কাজ করেছি, মহাসচিব ছিলেন। অবশ্যই আমরা কিছু হলেও তো মিস করব, তাই না? থ্যাংক ইউ। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উচ্ছ্বসিত বিএনপির সংসদ সদস্যরা, অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতারাও। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব এবং ঠাকুরগাঁও 1 আসনে এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের দলের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। প্রথমে যাচ্ছি নাজমুস সাকিবের কাছে। সাকিব, আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই, পরবর্তী যে আয়োজনগুলো রয়েছে বা আনুষ্ঠানিকতা রয়েছে তার কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি পরবর্তী আনুষ্ঠানিকতা বলতে আমরা কিন্তু দেখেছি যে ঠিক কিছুক্ষণ আগে সিইসি যিনি এএমএম নাসির উদ্দিন তিনি কিন্তু বের হয়ে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কারো কোনো ধরনের অভিযোগ নেই। ফলে এই নির্বাচন আমাদের শুরু থেকে এবং কোনো ডিসপিউট নাই। আমাদের লাইভ দেখিয়েছে এবং আপনারা লাইভ দেখেছেন। তো আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি এবং সেই ধারণাটা, বিশ্বাসটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। দ্বিতীয় দিকটা তৈরি হয়েছে আমরা ইনক্লুসিভ, আমরা সবাইকে নিয়েই পথ চলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, জাতি দেখেছে, সরকারের আমাদের সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তারা কিন্তু ভোটদানের পরে একে অপরকে কংগ্রাচুলেট করেছেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই যে শুভেচ্ছা বিনিময়টা, এটা হলো বিরাট মনের প্রকাশ এবং এটা যে আমরা ইনক্লুসিভ তার প্রমাণ কিন্তু এই একটা। তৃতীয়ত হলেন যে আমাদের বিরোধী দলীয় নেতা, তিনি প্রথম ওখান থেকে এসে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যে নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে, তাকে কংগ্রাচুলেট করেছেন এবং তার সাথে কোলাকুলি দিয়েছেন। আমাদের যিনি প্রার্থী, যিনি নির্বাচনে বিজয়ী হয়নি, ডক্টর অলি আহমদ সাহেব, তিনিও আমাদের বিজয়ী প্রার্থীকে কংগ্রাচুলেট করেছেন। এই কালচারটা বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছিল এবং হারিয়ে যেতে বসেছিল। সেই কালচারটা আবার পুনরায় ফিরে আসতে শুরু করেছে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের গণতন্ত্র কিন্তু সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে কিন্তু গণতন্ত্র। গণতান্ত্রিক সরকার না থাকলে ডেভেলপমেন্ট হবে না, গণতান্ত্রিক সরকার না থাকলে আপনাদের উন্নয়ন হবে না, গণতান্ত্রিক সরকার না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম যে আসবে তারা কোনো পথ খুঁজে পাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা যেটা নির্ধারণ করেছি নিজেদের জন্য, আমরা ভালো থাকবো, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখবো, সেটা হবে না, কোনোটাই হবে না যদি গণতন্ত্র না থাকে। আমরা গণতন্ত্র বিল্ড আপ করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। আমাদের ছোট্টখাট্ট ত্রুটি আছে, আমরা বা বড় ত্রুটিও থাকতে পারে। আমরা সরকারে আসার পরই আপনারা দেখেছেন তেলের ক্রাইসিস, এটা বিএনপি সৃষ্টি করেনি। বিএনপি চেষ্টা করেছে এবং মোকাবেলা করার জন্য, হ্যান্ডেল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং আল্লাহর রহমতে সেটা মোকাবেলা হয়েছে। আমরা যৌথভাবে যখন সিদ্ধান্ত নিয়েছি সংসদে, আমরা যৌথভাবে সংসদে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, আজকেও যৌথভাবে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়নের জন্য অত্যন্ত অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যারা গণতান্ত্রিক এবং আপনারা যারা সব বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত, আপনাদের কলম দিয়ে যেন এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আপনাদের কলম দিয়ে যেন এই দেশের উন্নয়ন অব্যাহত থাকে এবং উন্নয়ন সাধিত হয়। যদি আপনাদের কলম দিয়ে উন্নয়ন সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। আপনাদের কলম দিয়ে যদি এই দেশের অগ্রগতি সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। তাই আমরা বিশ্বাস করতে পারবো ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই একটা দিক খুঁজে পাবে আপনাদের কলমের মাধ্যমে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের সাংবাদিক ভাইরা, আপনারা অনেক কষ্ট করছেন সারাদিন ধরে। মহামান্য রাষ্ট্রপতিকে আমরা সংসদের তরফ থেকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদের পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদের পক্ষ থেকেও আমরা এই প্রেসের মাধ্যমে
মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে 6 জন ভোট দেননি। আমাদের দল থেকে 3 জন গুরুতর অসুস্থ, তারা আসতে পারেননি। মির্জা আব্বাস সাহেব, আমাদের কামাল। আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনটা 35 বছর পরে করলাম। আমাদের এটা করে আমরা ঠিক অভ্যস্ত নই, তারপরেও আমরা সব প্রস্তুতি নিয়েছিলাম যাতে কোনো রকমের কোনো ল্যাপস না থাকে, কোনো গ্যাপস না থাকে, এবং আমরা অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। এবং আপনারা দেখেছেন আমি প্রায় 3.5 ঘন্টা বসেছিলাম। যেহেতু নির্বাচনী কর্তা হিসাবে এটা যেহেতু আমার দায়িত্ব, আমার সাথে আমার সহায়ক কর্মকর্তারা ছিলেন, তারা আমার এই নির্বাচন পরিচালনায় আমাকে সাহায্য করেছেন। আমার কমিশনার মহোদয়রা আমার সাথে ছিলেন, আমার সচিব মহোদয় ছিলেন, পার্লামেন্টের সেক্রেটারি ছিলেন আমার সাথে, এবং কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসেনি। সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। গেজেট লাবণী, প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিএসসি যিনি রিটার্নিং কর্মকর্তা ছিলেন, তিনি কিন্তু বলছিলেন যে গেজেটটা বাংলাদেশের ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক দিন। আমরা এমন একটি ইতিহাস আজকে রচনা হলো, এই মহান সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হলো 35 বছর পরে, এবং এমন একজন রাজনীতিবিদ উনি নির্বাচিত। আমার সাধ্য কি, আমার কোনো শক্তি নেই। আমরা চেষ্টা করেছিলাম যে সবাই বিরোধীরা আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ হব, ঐক্যবদ্ধভাবে এটারে আমরা সংবিধান যা সংশোধন করা দরকার আমরা ইনশাল্লাহ করবো। আগামী নির্বাচনে এই নির্বাচনে শত্রু অনুচ্ছেদ কার্যকর হয়েছে, সেজন্য আমরা হয়তো অনেক কিছু করতে পারি নাই। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে ফ্রি ফেয়ার ভালো ক্রেডিবল ইলেকশন এবং শত্রু অনুচ্ছেদ না থাকে, তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি শত্রু অনুচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে শত্রু অনুচ্ছেদ ছাড়াই ইনশাআল্লাহ নির্বাচন হবে। আজকে গেজেট হবে, আগামীকালকে 7:30 বঙ্গভবনে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। আপনাদের কলম দিয়ে যেন গণতন্ত্র জীবিত থাকে। আপনারা এই একটা কাজ করেন, গণতন্ত্র গেলে কিন্তু আপনি আমি সবাই মারা যাব, এবং আমরা যে মরে যাব এটা কিন্তু অফ দ্য রেকর্ড, ইটস নট রেকর্ড করেন না আপনারা। আমরা হাসতে হাসতে অনেক ক্ষতি করি নিজেরা জানি না। সেই কাজটা যেন এইবার অন্তত এই ডেমোক্রেটিক গভর্নমেন্ট চেষ্টা করছে আপনার পাশে থেকে, আপনাদের দাওয়াত করি পাশে থাকার জন্য। আমরা ভুল করলে বলবেন, আমরা চেষ্টা করবো সংশোধন করার জন্য। আপনাদের ধন্যবাদ। রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উচ্ছ্বসিত বিএনপির সংসদ সদস্যরা, অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতারাও। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব, এবং ঠাকুরগাঁও 1 আসনে এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের দলের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। প্রথমে যাচ্ছি নাজমুস সাকিবের কাছে। সাকিব, আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই, পরবর্তী যে আয়োজনগুলো রয়েছে বা আনুষ্ঠানিকতা রয়েছে তার কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি, পরবর্তী আনুষ্ঠানিকতা বলতে আমরা কিন্তু দেখেছি যে ঠিক কিছুক্ষণ আগে সিএসসি যিনি এএমএম নাসির উদ্দিন তিনি কিন্তু বের হয়ে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কারো কোনো ধরনের অভিযোগ নেই,
ফলে এই নির্বাচন একেবারে সুষ্ঠু হয়েছে কিন্তু বলেছেন। এবং ঠিক কিছুক্ষণের মধ্যে আসলে যিনি সরকার দল থেকে আসলে ব্রিফিং করা হবে যে নির্বাচনের ব্যাপারে, সেই ব্যাপারে আমাদের আরেকটি টিম রয়েছে, সেখানে হয়তো জানা যাবে যে তিনি আসলে কি বললেন। এবং আজকের রাতের মধ্যে আসলে গেজেট প্রকাশ হওয়ার কথা রয়েছে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন 255 ভোটে, ফলে গেজেটটি রাতের মধ্যে আসলে প্রকাশ করার কথা রয়েছে। এবং আগামীকালকে যেহেতু শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু এই যে নতুন যিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার শপথ পড়ানোর কথা রয়েছে বঙ্গভবনে। এবং সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা ব্যক্তিবর্গ রয়েছেন, বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে সবাই আসলে সেখানে থাকার কথা কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে ঠিক বিকেল 5টার পরপরই আসলে প্রায় আধ ঘন্টার মধ্যেই যেই ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটগুলো গণনার কাজ আসলে শেষ হয়েছে এবং তার পরপরই ঘোষণা করা হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোটে তিনি কিন্তু রাষ্ট্রপতি, দেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন। এবং এর বাইরেও 88টি ভোট পেয়েছেন কর্নেল অলি আহমদ। এবং সেই ব্যাপারে আসলে প্রশ্ন করেছিলাম বিরোধী দলের সংসদীয় উপনেতা, তিনি যেটা জানাচ্ছেন যে তাদের একজন সদস্য আসলে দেশের বাইরে রয়েছেন, ফলে তিনি কিন্তু ভোট দিতে পারেননি। এবং অন্যান্য আমরা দেখেছি যে স্বতন্ত্র থেকেও বেশ কয়েকজন আসলে ভোট কিন্তু দিতে পারেনি, ফলে 6 জন কিন্তু এই ভোটদানে বিরত ছিলেন বলে আমরা দেখেছিল। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ কাছে। আমরা একটু নাহিদ রেজার কাছে যেতে চাই, তিনি রয়েছেন ঠাকুরগাঁয়ে। নাহিদ, আপনার কাছে জানতে চাই, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তার যে নির্বাচনী এলাকা রয়েছে ঠাকুরগাঁও 1 আসন, সেখানে নেতাকর্মীরা এই মুহূর্তে নিশ্চয়ই অংশগ্রহণ করেছেন, উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন তাদের মাঝে, এবং একই সাথে সাধারণ মানুষের উচ্ছ্বাস কিন্তু আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে একটু জানাবেন। রাত্রি আপনাকে যে জানিয়ে রাখি, 23তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁও মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এখানে আনন্দ মিছিল একটি বের করেছে, এখন আরো একটি মিছিল বের করার তারা প্রক্রিয়া চলছে। এর আগে আমরা লক্ষ্য করেছি এখানে নেতা কর্মীদের মধ্যে কিন্তু মিষ্টি বিতরণ কিন্তু এখানে করা হয়েছে। এর পাশাপাশি নেতা কর্মীরা যারা সব সাধারণ মানুষরা যারা রয়েছেন, যারা রিক্সা চালক, ফ্যান চালক থেকে শুরু করে চালকের সর্বস্তরের মানুষের কাছে কিন্তু তারা মিষ্টি বিতরণ করেছেন। এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, আনন্দ উচ্ছ্বাস, তারা আনন্দ করছেন এখানে। আনন্দ মধ্যে তারা আমরা লক্ষ্য করি তারা বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন। সর্বোপরি আমরা বলতে পারি শিক্ষক থেকে রাজনীতি অঙ্গনে আসা, এবং সর্বোপরি বিএনপির মহাসচিব থেকে এলজেডি মন্ত্রী, এবং সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতির স্থানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অবস্থান নয়। ঠাকুরগাঁয়ের সর্বস্তরের মানুষ কিন্তু অনেকটাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। এখানে আমরা কিছুক্ষণ আগ থেকেই লক্ষ্য করছি তারা এখানে মিছিল করেছে, আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ থেকে তারা বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করছেন। এর পাশাপাশি আমরা এখানে নেতা কর্মীদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে দেশের সর্বোচ্চ স্থানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাওয়ায় তারা অনেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সেই সাথে নিজেরা অনেক গর্ববোধ মনে করছেন, কারণ এই জেলা ঠাকুরগাঁয়ে গড়ে ওঠা বা ঠাকুরগাঁয়ে বড় হয়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের সর্বোচ্চ স্থানে। আমরা সর্বোপরি নেতাকর্মী যারা রয়েছে তাদের সাথে তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি আমরা লক্ষ্য করেছি। রাত্রি আমরা নেতাকর্মীদের সঙ্গেই কিন্তু কথা বলেছিলাম। আমার সঙ্গে এখানে বেশ কিছু নেতাকর্মী আছে, আমরা একটু তাদের সাথেই যদি একটু কথা বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, আপনার মনে কি? আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গর্বিত, ঠাকুরগাঁওবাসী আনন্দিত এবং আবেগে আপ্লুত। তার কারণ আমাদের প্রাণপ্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ঠাকুরগাঁওবাসী, মাটি ও মানুষের নেতা, সারা বাংলাদেশের জনপ্রিয় নেতা, আমাদের প্রিয় স্যার। রাত্রি নেতাকর্মী শুনছিলেন, তারা অনেকটাই আনন্দিত। সর্বোপরি ঠাকুরগাঁও থেকে উঠে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে জায়গায় তারা অনেকটাই গর্ববোধ করতেন। রাত্রে এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সর্বশেষ। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও। তারা মনে করছে সংবিধান সংশোধনী না করে নির্বাচনটা করলে তাদের প্রার্থী জয়লাভ করবে। সংশোধনী হয়ে গেলে হয়তো একটা সমস্যা সৃষ্টি হতে পারে। যাই হোক, নির্বাচন হচ্ছে, এটাই হলো বাস্তবতা। এখানে যারা সরকার থেকে প্রার্থী দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলামকে, উনাকে তো আমি আগের থেকে দেখি নাই, চিনি না। 2001 সালে প্রথমে দেখি তাকে।
এর আগে তিনি বিএনপি রাজনীতির সাথে তেমনভাবে কেন্দ্রীয় পর্যায়ে জড়িত ছিল না, এলাকায় হয়তো কাজ করেছে। ওনাকে আমি আমার পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে, 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। আমি আশা করব জনগণ যেটা আশা করছে তার একজন রাষ্ট্রপতির কাছ থেকে, তার কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন করবে। বিএনপি এবং অন্যান্য দলের যারা সংসদ সদস্যরা ভোট দেওয়ার জন্য একত্রিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুন্দর জীবন, সুস্বাস্থ্য কামনা করি। সবশেষে বলবো, আল্লাহ যেন দেশটা সঠিক পথে পরিচালনা করার সবাইকে তৌফিক দান করেন। মানুষ যে কষ্ট পাচ্ছে, জনগণ যে দুর্ভোগে আছে, তাদের দুর্ভোগ যেন লাঘব হয়, মানুষ যেন সুশাসন থেকে বঞ্চিত না হয়, সুবিচার থেকে বঞ্চিত না হয়, এটা আমাদের সকলকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতির ক্ষমতা সম্বন্ধে আপনারা জানেন, স্বয়ংক্রিয়ভাবে বর্তমানে যে পর্যায়ে আছে, বঙ্গভবনের 3টা বুজুর্গের মাজার আছে আর ভিতরে একটা মসজিদ আছে। এই 3টা মাজার জিয়ারত এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া তার স্বাধীনভাবে আর কাজ করার কোনো সুযোগ নেই। আমরা আশা করব আগামী দিন সংসদে বসলে ক্ষমতার ভারসাম্য আসবে, জনগণের জন্য সুশাসন প্রতিষ্ঠা হবে, জনগণ সুখে শান্তিতে বসবাস করবে। শহীদদের রক্ত বিতে গেলে হবে না। আমাদের অনেক ছেলে মেয়েরা 24 সালে জীবন দিয়েছে সুশাসনের জন্য, জবাবদিহিতার জন্য। সকল ক্ষেত্রে যদি সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত না হয়, এই দেশে কখনো মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে যারা সমর্থন করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা দেখেছেন অনেক সংস্থা তারা জরিপ পরিচালনা করেছে, সার্ভে করেছে। সার্ভের মধ্যে জনগণ আমাকে 68% থেকে 70% ভোট দিয়েছে। মির্জা ফখরুল ইসলামকে 28%, 29% বা 31% ভোট দিয়েছে। সুতরাং জনগণ তাদের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করে।